আজকের লেকচারে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় কাছে আসার প্রভাব। সবাই আমার কথা শুনে হয়তো রঙিন কিছু ভাবতে শুরু করেছো। তোমাদের ভাবনাটাকে একটু পজ করে আমাদের এই হোয়াইট বোর্ডে ফিরে আসো। আশা করি আজকের ক্লাসটি তোমাকে আরও একটু রঙিন করে দেবে। তা আসলে আমি এখানে কাছে আসার প্রভাব বলতে দুটি বিন্দুর কাছে আসার প্রভাব মিন করেছি, কিন্তু আমি বোর্ডে লিখে রেখেছি যে মূল নিয়মে অন্তরীকরণ, মুখে বলছি কাছে আসার প্রভাব। আসলে তোমাদের কনফিউশনটা দূর করার জন্য আমি দুটো কথাকে একটু কম্বাইন করে দিই। আসলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের ক্ষেত্রে দুটি বিন্দুর কাছে আসার প্রভাব নিয়ে। আর মূল নিয়মে অন্তরীকরণ অর্থাৎ অন্তরীকরণটা কি সেটা আমরা আগে জেনে নেই। অন্তরীকরণ হচ্ছে কোনো একটি পরিবর্তনশীল রাশির পরিবর্তনের হার নির্ণয়ের প্রক্রিয়া। অর্থাৎ যে কোনো একটি পরিবর্তনশীল রাশি, মনে করি এটি একটি পরিবর্তনশীল রাশি, কারণ এখানে এটার ঢাল বা পরিবর্তনের হার, যেমন এখানে কিন্তু তার ঢাল বা পরিবর্তনের হার আগের মতো নেই। সুতরাং এই বক্ররেখাটির এই বিন্দুতে কিভাবে পরিবর্তন হচ্ছে, এই বিন্দুতে বা পরিবর্তনের হার কেমন, বা এই বিন্দুতে এই পরিবর্তনটা কেমন হচ্ছে, এটা নির্ণয় করার প্রক্রিয়াই হচ্ছে অন্তরীকরণ। আর আমরা ইতিমধ্যে জেনেছি যে ঢাল কি। ঢাল মানে হচ্ছে উন্নতি বা অবনতির গতি অর্থাৎ পরিবর্তনের হার, এবং অন্তরীকরণ হচ্ছে পরিবর্তনশীল রাশির পরিবর্তনের হার নির্ণয়ের প্রক্রিয়া। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অন্তরীকরণের সাথে ঢালের একটি সম্পর্ক রয়েছে। তো সেই সম্পর্কটি আজকে আমরা নিরূপণ করার চেষ্টা করব, এবং সেটি নিরূপণের জন্য আমরা একটি ফাংশনের গ্রাফ নিয়ে চিন্তা করি। যেমন y=x³ এটি একটি বক্ররেখা। আমরা এখন এই বক্ররেখার ঢাল নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এই গ্রাফটি অঙ্কন করার জন্য আমরা প্রথমেই x এর কিছু মান বসিয়ে কিছু বিন্দু নির্ণয় করে নিই। যেমন এখানে যদি আমি x এর মান 0 বসাই তাহলে y এর মান পাবো 0, অর্থাৎ এই বক্ররেখাটি মূল বিন্দুগামী হবে। এবং x এর মান যদি আমরা এখানে 1 সাবমিট করি, y এর মান পাবো 1, তার মানে এটা 1 1 বিন্দু দিয়ে যাবে। অনুরূপভাবে x এর মান 2 বসালে আসবে y এর মান 8, এবং x এর মান যখন আমি 3 বসাবো তখন y এর মান আসবে 27। তাহলে এই বিন্দুটি হচ্ছে 1 1 বিন্দু, এটি হচ্ছে আমাদের 2 8 বিন্দু, এবং এটি হচ্ছে আমাদের 3 27 বিন্দু। এখন এই বিন্দুগুলোকে যদি আমরা ফ্রি হ্যান্ডে যোগ করে দেই তাহলে আমরা একটি গ্রাফ পেয়ে যাব। আমরা বিন্দুগুলোকে ফ্রি হ্যান্ডে যোগ করে দিলাম। এখন আমরা যে গ্রাফটি পাচ্ছি সেটি হচ্ছে y=x³ এর লেখচিত্র। তো এটাকে আমরা আরেকটু মডিফাই করে এইভাবে লিখতে চাই, y=fx=x³। নিশ্চয়ই এতে কারো আপত্তি নেই, কারণ যে কোনো ফাংশনকে এইভাবে প্রকাশ করা যায়। এবং কেন আমরা এইভাবে প্রকাশ করলাম তার কারণটা একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে দেখো বিন্দুগুলোকে আমরা যদি একটু পয়েন্ট আউট করি, এটা হচ্ছে আমাদের 1 1 বিন্দু, এটা হচ্ছে 2 8 বিন্দু, সিমিলারলি এটা হচ্ছে 3 27 বিন্দু, 3 27। এখন এই বিন্দুগুলির কোটির দিকে একটু লক্ষ্য করো। এই কোটিগুলিকে কিন্তু আমরা f দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। যেমন এখানে কোটি হিসেবে আছে 27, এখন এটিকে যদি আমরা f3 লিখি, কারণ f3 এর ভ্যালু আসবে 27, সুতরাং আমরা এই বিন্দুটিকে চাইলে 3f3 আকারে প্রকাশ করতে পারি। অনুরূপভাবে 2 8 বিন্দুর কোটি 8, এখানে যদি আমি 8 কে f2 দ্বারা রিপ্লেস করি তাহলে পাচ্ছি f2=2³ তার মানে 8। সেই অর্থে আমরা এই 8 কে f2 দ্বারা রিপ্লেস করতে পারি। অনুরূপে এই বিন্দুটিকে আমরা 1, f1 নামে অভিহিত করতে পারি। এখন যদি আমরা এই বক্ররেখাটির যে বিন্দুতে ভুজ 2 অর্থাৎ 2 8 বিন্দুতে বক্ররেখাটির ঢালের পরিমাণ জানতে চাই, তাহলে আমরা কিভাবে সেই ঢালটা নিরূপণ করব? আমরা জানি ঢাল বের করার জন্য মূলত দুটি বিন্দু লাগে। যেমন সরলরেখার ঢালের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে জেনেছি যে এই সরলরেখার উপরে যদি দুটি বিন্দু হয় x1 y1 এবং x2 y2, তাহলে এই মানটুকু দাঁড়াবে y এর চেঞ্জ অর্থাৎ del y, এবং এইটুকু হচ্ছে del x। তাহলে আমরা পাবো এই সরলরেখার ঢাল
উপরে হবে y এর চেঞ্জ, দ্যাট মিন্স y2 - y1, নিচে হবে x এর চেঞ্জ মানে x2 - x1। এবং এটাকে আমরা চাইলে অল্টারনেটিভলি y1 - y2 বাই x1 - x2 আকারেও প্রকাশ করতে পারি, কারণ এখানে যদি আমরা মাইনাস কমন নেই, এখান থেকেও যদি মাইনাস কমন নেই, তখন মাইনাস মাইনাস মোকাবেলা হয়ে গিয়ে এই ফলাফলটা থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম সরলরেখার যে কোনো দুটি বিন্দু নিয়ে যদি আমরা ঢাল বের করি, সেটি কিন্তু যে কোনো বিন্দুতে ঢাল প্রকাশ করবে, কারণ সরলরেখার সকল বিন্দুতে ঢাল সমান। কিন্তু এই যে বক্ররেখাটি লক্ষ্য করো, এটার কিন্তু সকল বিন্দুতে ঢাল সমান নয়, কারণ এখানে যে পরিমাণ ঢাল আছে এটা কিন্তু সামনের দিকে গিয়ে ক্রমশ ঢাল বেড়ে ঊর্ধ্বমুখী হচ্ছে। এখানে ঢালটা তার আরো বেশি এবং সেটা আরো ঊর্ধ্বমুখী। তাহলে আমরা এই বিন্দুতে যদি ঢাল বের করতে চাই, তার একটা পদ্ধতি হতে পারে এই বিন্দুতে আমরা একটি স্পর্শক আঁকতে পারি। এই বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক নেই, মনে করি এই বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম আমরা, তাহলে এই যে সরলরেখা পাবো স্পর্শক হিসেবে, যদি আমরা এই স্পর্শকের অর্থাৎ এই সরলরেখার যদি আমরা ঢাল বের করতে পারি, তাহলে কিন্তু এই বিন্দুতেও সেই ঢালই প্রকাশ পাবে, কারণ সরলরেখা সকল বিন্দুতে ঢাল সমান। তাহলে আমাদের এখন ফার্স্ট টার্গেট হলো যে এই সরলরেখার একটি স্পর্শক অঙ্কন করা, অতঃপর ওই স্পর্শকের ঢাল বের করা। এখন এই বিন্দুতে স্পর্শক আঁকার জন্য প্রথমে আমরা একটি ছেদক অঙ্কন করে নেই। তাহলে আমরা এই বিন্দু দুটি যোগ করে দিলাম এবং যে ছেদক পাচ্ছি সেই ছেদকের ঢাল প্রথমে বের করার চেষ্টা করি। তাহলে সরলরেখার ঢালের সূত্র থেকে আমরা পাই উপরে y এর চেঞ্জ মানে 27 - 8, নিচে হবে x এর চেঞ্জ মানে 3 - 2, দ্যাট মিন্স এখানে আমরা পাচ্ছি 19। তাহলে এই যে 19 ঢাল আমরা পেলাম, এটা কিন্তু এই বক্ররেখার ঢাল না, এই যে ছেদকের ঢাল। এখন যারা একটু বেশি কৌতূহলী, তোমরা একটা বেসিক কোশ্চেন করতে পারো এখানে, যে আমি বলেছি যদি 2 বিন্দুতে বক্ররেখাটি 2 বিন্দুতে যদি ঢাল বের করতে চাই, তাহলে 2 বিন্দুকে আমি একটি স্পর্শক অঙ্কন করে সেই স্পর্শকের ঢাল বের করলেই হবে। তাহলে আমরা এই 327 এবং 2 বিন্দুকে আমি যে ছেদক পাচ্ছি, সেই ছেদকের ঢাল বের করলে কেন 2 বিন্দুতে ঢাল পাওয়া যাবে না, এটা একটা কোশ্চেন। এটার দুটো কারণ আছে। প্রথমত, আমরা যদি এই 2 বিন্দুকে আমি ছেদক আঁকতে চাই এই বক্ররেখার উপরে, তাহলে কিন্তু এই যে 327 এবং 2 বিন্দুর সংযোগ রেখা একটা ছেদক। আমরা অনুরূপে আমরা দেখতে পারি যে আমরা যদি এই 2 বিন্দুগামী আরেকটি সরলরেখা নেই, এটাও হবে এই বক্ররেখার 2 বিন্দুগামী একটি ছেদক। আমরা চাইলে এরকম আরো সরলরেখা আঁকতে পারি যেগুলো এই বক্ররেখার 2 বিন্দুগামী ছেদক হবে। তাহলে এই যে আমরা এখানে পাচ্ছি অলরেডি আমরা 3টি ছেদক দেখিয়েছি। এই ছেদক অর্থাৎ এই সরলরেখার ঢাল যত হবে, এই সরলরেখার ঢাল কিন্তু তত হবে না, এবং এই সরলরেখার চেয়েও এই সরলরেখার ঢাল কিন্তু আরো বেশি। সুতরাং আমরা যদি বলি যে ছেদকের ঢাল বের করলেই 2 বিন্দুতে ঢাল পাওয়া যাবে, তাহলে কিন্তু সেটার অর্থ দাঁড়াচ্ছে যে এই সরলরেখায় 3টে সরলরেখার ঢাল সেম হওয়া লাগবে, কিন্তু 3টে সরলরেখার ঢাল কোনোদিনই সমান হবে না, 3টে ভিন্ন ভিন্ন হবে। সেই অর্থে কিন্তু 2 বিন্দুতে 3টি আমরা ঢাল পাবো, কিন্তু আমরা জানি একটি বিন্দুতে ঢাল একটি পাওয়া যাবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটি ছেদক হতে হলে বক্ররেখাকে সেই সরলরেখাটি 2টি বিন্দুতে ছেদ করতে হবে। তাহলে যদি 2টি বিন্দুতে ছেদ করে এবং আমরা যদি ধরি এই সরলরেখার আমরা ঢাল বের করব, এই সরলরেখার ঢাল ফর एग्जांपल আমরা 19 পেয়েছি, এই সরলরেখার ঢাল 19 মানে এই সরলরেখার যে কোনো বিন্দুতে ঢাল 19। সুতরাং 2 বিন্দুতেও ঢাল 19 হবে এবং 327 বিন্দুতেও ঢাল 19 হবে। তাহলে আমরা পাচ্ছি যে এই বক্ররেখার 2 বিন্দু এবং 327 বিন্দুতে ঢাল সমান। কিন্তু আমরা শুরুতেই বলেছি এইটি একটি বক্ররেখা যা y = x³ দ্বারা নির্দেশিত, এবং এই বক্ররেখার ভিন্ন ভিন্ন বিন্দুতে ঢাল ভিন্ন ভিন্ন হবে। এজন্য আমরা বলে থাকি যে যদি কোনো বক্ররেখার কোনো বিন্দুতে ঢাল নির্ণয় করতে চাই, তাহলে সেই বিন্দুগামী একটি স্পর্শক অঙ্কন করে সেই স্পর্শকের ঢাল বের করলে 2 বিন্দুগামী ঢাল পাওয়া যাবে। এবং স্পর্শক কিন্তু আমরা 2 বিন্দুগামী অনলি একটি আঁকতে পারবো, একাধিক স্পর্শক আঁকা সম্ভব নয়, এবং সেই ঢালটি হবে ইউনিক।